ভয়েসটা খুব স্লোলি আসে। আচ্ছা, তোমাদের প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশনের অংশটুকু বা প্রেজেন্টেশনে কি কাজ করতে হবে সেটা পিএলসি তে আপলোড করে দেওয়া হয়েছে। এখানে অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন কভার পেজ নামে একটা অপশন দেওয়া আছে। এখানে তোমরা যে প্রেজেন্টেশনটা হার্ড কপিতে জমা দেবা সেটার জন্য এই কভার পেজটা অবশ্যই ইউজ করতে হবে। এটাকে সবাই ডাউনলোড করে প্রিন্ট করে দেন হাতে ফিল আপ করবা। এটা হচ্ছে প্রেজেন্টেশনের কভার পেজ। এই কভার পেজটা কিন্তু অন্যান্য বিগত সালের কভার পেজের তুলনায় ডিফারেন্ট। তো যদি কেউ মনে করে থাকো যে আগেরটা দিয়ে চালিয়ে দিবা তাহলে কিন্তু পরে মিস হয়ে যাবে। তো এটা একটু চেক করে নিবা। এরপর আসি অ্যাসাইনমেন্টের টপিকসটা নিয়ে। অ্যাসাইনমেন্টের টপিকস এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন অপশনটা এখানে থাকবে। এই এটার ভিতরে এই অপশনের ভিতরে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের যে টপিকসটা সেই টপিকসটা দেওয়া আছে এবং তোমাদের গ্রুপ লিস্টটা এখানে দেওয়া আছে। ক্লাসের শেষে নিজেরা গ্রুপ লিস্টটা ডাউনলোড করে দেন হচ্ছে এখান থেকে দেখে নিবা যে কে কোন গ্রুপে আছো। আমি টপিকসটা নিয়ে একটু আলোচনা করব যে টপিকসের ভিতরে কি কাজ করতে হবে তোমাদের। তো এখানে বেসিক্যালি তোমরা ডিজাইনার কংক্রিট স্ট্রাকচার 2 কোর্সে যে ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন শিখেছো, কলামের ডিজাইন এবং ফুটিং এর ডিজাইন, সেই তিনটা ডিজাইনকে কম্বাইন করে একটা স্ট্রাকচার, একটা বিল্ডিং এ কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করে কিভাবে ক্যালকুলেশন গুলো করা হয়ে থাকে সেই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে, মানে করতে হবে তোমাদেরকে। তো এখানে যে প্রশ্নটা বলা আছে একটা চারতলা বিল্ডিং ডিজাইন করতে হবে যেটা কিনা ফ্ল্যাট স্ল্যাবের হবে এবং এখানে তোমাদের ফ্ল্যাট স্ল্যাব, কলাম এবং এই কলামের জন্য নেসেসারি যে ফুটিং সেগুলো ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য যে লোড গুলো প্রয়োজন এবং যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেগুলো বিএনবিসি 2020 থেকে নিতে হবে। কি কি ইনফরমেশন? অকুপেন্সি ক্যাটাগরি এবং লাইভ লোড ফর ডিফারেন্ট অকুপেন্সি। অর্থাৎ তোমরা যে স্ট্রাকচারটা ডিজাইন করবা সেই স্ট্রাকচারটা কোন ধরনের সেটার উপরে ভিত্তি করে বিএনবিসি তে লোড, লাইভ লোডের ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে। সেখান থেকে লাইভ লোডের ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে। ম্যাটেরিয়াল প্রপার্টিস অফ কংক্রিট এন্ড স্টিল রিবার, আমরা সাধারণত ক্যালকুলেশন করার ক্ষেত্রে এফ প্রাইম সি অর্থাৎ কংক্রিটের স্ট্রেংথ এবং হচ্ছে রিবারের স্ট্রেংথ এফ ওয়াই সেটা প্রশ্ন দেওয়া থাকতো, সেই অনুযায়ী ডিজাইন করতাম। তো এখানে এটা তোমাদেরকে ধরে নিতে হবে। এটা তোমরা 3 থেকে বা 3.5 থেকে শুরু করে 4.5 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরতে পারো। 3.5 কেএসআই বা হচ্ছে 4 কেএসআই, 4.5 কেএসআই যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারো। আর স্টিল রিবার আমাদের যেহেতু প্রচলিত দুইটা স্টিল গ্রেড অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে 60 কেএসআই আর একটা হচ্ছে 72.5। যদিও 60টা অ্যাভেলেবেল না, বাট আমরা থিওরিটিক্যালি 60 অথবা 72.5 এই দুইটার ভিতরে যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারো। আর একটা হচ্ছে সয়েল প্রপার্টিস, অর্থাৎ ফুটিং ডিজাইন করতে গেলে আমাদের সয়েলের একটা প্রপার্টিস লাগে, সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। আর একটা হচ্ছে ইউনিট ওয়েট। তো বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি এবং হচ্ছে ইউনিট ওয়েট এটা তোমাদের ধরে নিতে হবে তোমাদের সুবিধার্থে। অর্থাৎ একটা কাজ করতে গেলে যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয় এই ইনফরমেশন গুলো কিন্তু ইঞ্জিনিয়ারকেই খুঁজে বের করতে হয় এবং ইঞ্জিনিয়ারকেই ডিসাইড করতে হয় যে লোডের ভ্যালু কি হবে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিস কত ধরে ডিজাইন করতে হবে। তো এখানেও ঠিক তাই। এখানে জাস্ট তোমাদেরকে বলা আছে চারতলা একটা বিল্ডিং এ স্ল্যাব, কলাম এবং ফুটিং ডিজাইন করতে হবে। এই ডিজাইন করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু তোমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে বিএনপিসি 2020 এর গাইডলাইন অনুযায়ী। তার মানে এখানে কিন্তু ডিটেলস কোনো ডাটা দেওয়া নেই, ডাটাগুলো তোমরাই সিলেক্ট করবা। এই এটা হচ্ছে একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মাধ্যমে দুইটা প্রোগ্রাম আউটকাম অ্যাচিভমেন্ট হবে, একটা হচ্ছে পিও ওয়ান আর একটা হচ্ছে পিও থ্রি। তো এখানে পিও ওয়ান এর আবার কিছু প্রোফাইল আছে এবং সেই প্রোফাইলগুলো অর্থাৎ কে প্রোফাইল যেটাকে বলি বা নলেজ প্রোফাইল, এইগুলো অ্যাচিভ করার জন্য কি কি কাজ করতে হবে তোমাদেরকে এটার আওতায় সেগুলো এখানে ব্রেকডাউন আকারে দেওয়া আছে। প্লাস আরেকটা বিষয় আছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি হবে। তো এখানে প্রোগ্রাম আউটকাম অনুযায়ী পিও ওয়ান, পিও থ্রি এবং পিও থ্রি এর আন্ডারে আবার তিনটা পি আছে, একটা হচ্ছে পি ওয়ান, পি টু, পি সেভেন। তো প্রথমে যেটা আছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এটার জন্য তোমাদের মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক। অর্থাৎ তোমাদের যে টাস্কটা দেয়া হচ্ছে সেটার জন্য প্ল্যান তৈরি করা, প্ল্যান তৈরি করার পরে বিএনবিসি তে যে গাইডলাইন গুলো দেওয়া আছে সেই গাইডলাইন গুলো ফলো করে লোড গুলো ডিটারমিন করা এবং লোড ডিটারমিন করার পাশাপাশি বেসিক যে ইনফরমেশন গুলো প্রয়োজন বিএনবিসি থেকে নেওয়া সেই ইনফরমেশন গুলো তোমরা জানো কিনা এবং নিতে পারছো কিনা তার উপর হচ্ছে 10 মার্ক থাকবে।
রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, এটার মধ্যে তোমাদেরকে হচ্ছে ডিজাইনের কাজগুলো করতে হবে বেসিক্যালি, অর্থাৎ তোমাদের যে ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করেছিলে সেই ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে হবে, কলাম ডিজাইন করতে হবে, ফুটিং ডিজাইন করতে হবে। ডিজাইনের উপরে হচ্ছে 20 মার্কস। আর ডিজাইন করার পরে যে ডিটেইলিং আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ডিটেইলিং এবং কানেকশন ডিটেইলিং, অর্থাৎ বিম কলামের স্ল্যাব কলামের কানেকশন এবং কলাম ফুটিং এর যে কানেকশন ডিটেইলিং, সেই ডিটেইলিং গুলো দেখাতে হবে প্রত্যেকটার, এবং কভারিং, রিইনফোর্সমেন্ট, ইন্ডিভিজুয়াল সবকিছু সহ, এবং এই ডিটেইলিং গুলো করতে হবে অটোক্যাডে। প্রত্যেক গ্রুপেরই যে কাজগুলো থাকবে সেই কাজগুলো ড্রয়িং গুলো অটোক্যাডে করতে হবে। তো এটার উপরে মার্ক হচ্ছে 20। এই হচ্ছে টোটাল 50 মার্কস। এর ভিতরে 8% মার্ক কাউন্ট হবে হচ্ছে প্রেজেন্টেশনে এবং 5 হবে অ্যাসাইনমেন্ট। তোমরা জানো যে প্রেজেন্টেশনের মার্ক হচ্ছে 8 আর অ্যাসাইনমেন্টের মার্ক হচ্ছে 5। তো সেই অনুযায়ী 8 মার্ক এবং 5 মার্ক বেসিক্যালি এটাকে কনভার্ট করে এই মার্কগুলো তোমাদের প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। তো তার মানে এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের কি করণীয় সেই বিষয়গুলো আলোচনা করা আছে এবং কোন কাজটা করতে হবে তার একটা সংক্ষেপে ধারণা দেওয়া আছে। বাট এই কাজটা করার জন্য যাবতীয় যত ইনফরমেশন প্রয়োজন সবগুলো ইনফরমেশন তোমাদেরকেই কালেক্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে একটু ডিটেলসে খুলে বলি যে আসলে তোমাদের স্পেসিফিক কাজগুলো কিভাবে কি করবা। তো তোমাদের এখানে 6টা বা 7টা গ্রুপ করা আছে। তো প্রত্যেক গ্রুপ মেম্বার যেটা করবা সেটা হচ্ছে নিজেরা আলাপ আলোচনা করে একটা প্ল্যান রেডি করতে হবে। সেই প্ল্যানটা আমি একটু দেখাই। আচ্ছা, এখানে নিশ্চয়ই সব একটা প্ল্যান দেখতে পাচ্ছ। এখানে এরকম অটোক্যাডে একটা প্ল্যান করতে হবে যেটার এক্স ডিরেকশন বরাবর এবং ওয়াই ডিরেকশন বরাবর যে মেজারমেন্ট গুলো আছে সেই মেজারমেন্ট গুলো দিতে হবে, এবং ভিতরে যদি কোনো পার্টিশন ওয়াল থাকে সেগুলো দিতে হবে। আমি জাস্ট এখানে একটা সিম্পল দেখিয়েছি, এটা ভিতরে কোনো পার্টিশন ওয়াল কনসিডার করা নেই। তো তোমরা যে যে ধরনের বিল্ডিং ডিজাইন করবা, অর্থাৎ এক এক গ্রুপ এক এক ধরনের বিল্ডিং নিতে পারো, বাট অবশ্যই যে কোনোটা 4 তলা হতে হবে। 4 তলার কমও হওয়া যাবে, 2 তলা 3 তলা 4 তলা এটাও করা যাবে, বাট 4 তলা হচ্ছে প্রেফারেবল। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ডিজাইনের গাইডলাইন গুলো বুঝতে সুবিধা হবে। এই জন্য বেসিক্যালি 4 তলা ওখানে মেনশন করে দেওয়া আছে। তো আরেকটা বিষয় হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব সাধারণত 4 তলার বেশি করা যায় না, এটা বিএনবিসি তো বলা আছে। তো এই জন্যই সাধারণত মূলত 4 তলা একটা রেস্ট্রিকশন দেওয়া। তো এখানে যে কাজটা করতে হবে, এই যে একটা প্ল্যান, সেই প্ল্যানটা তোমাদেরকে তৈরি করতে হবে। সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, যদি কোনো গ্রুপ কোনো ফ্যাক্টরি বিল্ডিং করে তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর প্ল্যান, যদি কেউ কমার্শিয়াল বিল্ডিং করে কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যান, এরকম অটোক্যাডে একটা প্ল্যান তৈরি করতে হবে। এই গ্রিডের স্পেসিং গুলো তোমাদেরকে নির্ধারণ করতে হবে। এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না যে স্যার 10 ফিট ধরবো নাকি 12 ফিট ধরবো। এটা তোমাদের জাজমেন্টের উপরে ভিত্তি করে তোমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিবা। প্ল্যান তৈরি করার পরে আমরা সাধারণত একটা কলামের যে গ্রিড টু গ্রিড সেন্টার টু সেন্টার যে মেজারমেন্টটা থাকে, এই মেজারমেন্টের অংশটুকু হচ্ছে স্ল্যাবের জন্য ডিজাইন করা হয়। তো যদি আমি এটার একটা প্ল্যানের কথা বলি, যে এই প্ল্যানে অনেকগুলো স্ল্যাব আছে। এখন এতগুলো স্ল্যাবের ভিতরে প্র্যাকটিক্যালি আসলে কি করা হয়, সাধারণত যেটা হয় যে ম্যাক্সিমাম বা সবচেয়ে বড় ডাইমেনশনের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকে ডিজাইন করে সেটার অনুযায়ী যে থিকনেসটা সেই থিকনেসটা সবগুলোতে দিয়ে দেওয়া হয়। তো তোমরাও এটার ক্ষেত্রে সেটাই করবা, তোমরা যে প্ল্যানটা রেডি করবা সেই প্ল্যানটার উপরে ভিত্তি করে এটার যে সবচেয়ে বড় যে ডাইমেনশনটা থাকবে সেই বড় ডাইমেনশনটার উপরে ভিত্তি করে স্ল্যাবের থিকনেস ডিজাইন করবা। এরপরে হচ্ছে সেই অনুযায়ী রিইনফোর্সমেন্ট ডিজাইন করে অল থ্রু দা স্ল্যাবে সেটা প্রোভাইড করতে হবে।
তো আমি যদি বলি যে এই ডিজাইনের জন্য তোমাদের শুরু থেকে কি করতে হবে। প্রথমত এরকম একটা প্ল্যান রেডি করলা, প্ল্যান রেডি করার পরে এরপরে এই প্ল্যানটা, যেমন ধরো যদি কেউ ফ্যাক্টরি বিল্ডিং করে থাকে, তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর ক্ষেত্রে বিএনবিসি কোডে লাইভ লোডের ভ্যালুটা কত বলা আছে সেটা বিএনবিসি থেকে দেখে নিতে হবে। সেটা বিএনবিসি থেকে দেখে নিতে হবে যে লাইভ লোডের ভ্যালুটা কত আছে। সো লাইভ লোডের ভ্যালুটা পেলা। এরপরে ধরো প্রথমত আমাদের স্ল্যাব ডিজাইন যদি করতে হয়, আমি যদি ধরি যে এটার ভিতরে মোটামুটি বড় স্ল্যাব হচ্ছে, এটা 24 ফিট এক্স ডিরেকশন বরাবর আর ওয়াই ডিরেকশন বরাবর 20 ফিট, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই স্ল্যাবটাকে যদি ধরো ডিজাইন করতে চাও, এই স্ল্যাবের মেজারমেন্ট হচ্ছে 24 ফিট বাই 20 ফিট। তাহলে স্ল্যাব ডিজাইন করতে গেলে আমাদের কি কি বিষয় লাগে, প্রশ্ন দেওয়া থাকতো তোমাদের ডেড লোড এবং লাইভ লোড, এই ভ্যালুগুলো দেওয়া থাকতো। তো এখানে কোনো কিছু দেওয়া থাকবে না, লাইভ লোডের ভ্যালুগুলো তোমাদেরকে বিএনবিসি থেকে খুঁজে বের করতে হবে। যে যদি ফ্যাক্টরি বিল্ডিং করে থাকো তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর ক্ষেত্রে লাইভ লোডের ভ্যালুটা কত। এরপর হচ্ছে ফ্লোর ফিনিশের ভ্যালু, ফ্লোর ফিনিশ হিসেবে কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতে যাচ্ছ, মোজাইক ব্যবহার করতে যাচ্ছ নাকি নিট সিমেন্ট ফিনিশিং ব্যবহার করতে যাচ্ছ নাকি টাইলস ব্যবহার করতে যাচ্ছ, এটার উপরে ভিত্তি করে ফ্লোর ফিনিশের লোডটা নির্ধারণ হবে। তো সেই ফ্লোর ফিনিশের লোড সাধারণত 15 থেকে 25-30 এর মধ্যে ভ্যারি করতে পারে ম্যাটেরিয়ালের টাইপের উপর ভিত্তি করে। তো এটার ব্যাপারেও গাইডলাইন হচ্ছে বিএনবিসি দেওয়া আছে, সেই বিএনবিসি থেকে ফ্লোর ফিনিশের ভ্যালুটাকে হিসাব করে বের করতে হবে। তো লাইভ লোডের যে ভ্যালুটা আছে সেই লাইভ লোড তো ফিক্সড, এই স্ল্যাবের উপরে যে লাইভ লোডটা পাবা, তাহলে ডিজাইন লাইভ লোড বের করে নিতে হবে। আর ডেড লোড কিভাবে আসবে, ডেড লোডকে আমরা যেভাবে বের করতাম যে একটা ফ্লোর ফিনিশের লোড দেওয়া থাকতো আর হচ্ছে সেলফ ওয়েট বের করে নিতে হতো। সেলফ ওয়েট বের করার আগে একটা স্ল্যাবের থিকনেস বের করতে হতো, যে ফ্ল্যাট স্ল্যাবের যে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে, যে এক্সটেরিয়র এক্সটেরিয়র স্ল্যাব অথবা ইন্টেরিয়র স্ল্যাব, এক্সটেরিয়র হলে সাইডে বিম আছে কিনা বা বিম ছাড়া কিনা, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া আছে, তোমরা যেটা মিডিয়া করছিলা মিডের আগে। তো ওই ক্রাইটেরিয়া থেকে স্ল্যাবের থিকনেস গুলো বের করতে হবে। থিকনেস বের করতে পারলে তোমরা ডেড লোড বের করতে পারবা। ডেড লোডের মধ্যে আসবে হচ্ছে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়াল, এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ, সেলফ ওয়েট, এই তিনটা বিষয় আসবে হচ্ছে ডেড লোডের মধ্যে। দেন ডেড লোড গুলো পেলা, এরপর লাইভ লোড গুলো পেলা। ডেড লোড এবং লাইভ লোড পাওয়ার পরে এরপরে সেটাকে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, স্টিলের কম্প্রেসিভ স্ট্রেংথ তোমাদেরকে ধরে নিতে হবে, ধরে নিয়ে দেন এটাকে টোটালি ডিজাইন করে ডিটেইলিং করতে হবে। এটা গেল হচ্ছে স্ল্যাবের কাজ। এরপর আসি কলামের কাজটা কি। কলামের কাজটা কিভাবে করবা। তো কলামের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো লোড দেওয়া নাই, এটার ক্ষেত্রে কিন্তু লোড ধরেও নেওয়া যাবে না। ধরো তোমাদের যে গ্রুপ মেম্বার যারা আছে, একটা গ্রুপে যদি 6 জন থাকে তাহলে 6 জন 6 ধরনের কলাম ডিজাইন করবা। তো এখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিবা যে এখানে কোন কোন কলামের সাইজ গুলো একই রকম হতে পারে। ঠিক আছে, যেমন মাঝে যেগুলো আছে এগুলো হয়তো একটা ক্যাটাগরিতে পড়তে পারে, এই সাইডের গুলো একটা ক্যাটাগরিতে পড়তে পারে। এরকম কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে মোটামুটি 6 জন মেম্বার যদি থাকে তাহলে 6টা কলামকে ডিসাইড করতে হবে। আহ, এবং ওই কলামের নিচে যে ফুটিংটা, সেই ফুটিংটা ইন্ডিভিজুয়াল যে যে আছে সে সে ডিজাইন করবে, বাট ডিজাইনে যদি কারো কোনো কনফিউশন থাকে নিজেরা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কাজটা হচ্ছে টোটাল গ্রুপের, কারণ একজন বা দুইজনের পক্ষে ফুল ডিজাইনটা আসলে অল্প সময়ের ভিতরে করাটা অনেক কমপ্লেক্স। এই জন্যই হচ্ছে কাজগুলোকে ভাগ ভাগ করে করে দেওয়া। তো তোমরা যে অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো, আহ, যদি এই কলামটা ডিজাইন করতে হয়, এই কলামের আমরা লোড গুলো কিভাবে পাবো। তো এই কলামে মূলত তার চারিপাশের যে স্ল্যাব আছে সেই চারপাশের স্ল্যাবের এরিয়া থেকে যে ডেড লোড এবং লাইভ লোড আছে সেটা কিন্তু এই কলামের উপরে যাবে। তো আমি যদি এজ অ্যান এক্সাম্পল একটু বোঝাই, এটা হচ্ছে এই কলামের লোডের ট্রাইবেটরি এরিয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে যে 22 ফিট আছে, এই 11 ফিট, এইদিকে হচ্ছে 18 ফিটের অর্ধেক 9 ফিট, এইদিকে 20 ফিটের অর্ধেক 10 ফিট, তাহলে এক্স এদিকে পেলাম 18 ফিট আর এদিকে আছে 24 মানে 12 ফিট। তাহলে এদিকে 12, অর্থাৎ প্রত্যেক ডিরেকশনে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে তার অর্ধেক। এই অর্ধেক গুলো পয়েন্ট কানেক্ট করে একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ার যেটাই হোক না কেন একটা শেপ পাওয়া যাবে। এতটুকু এরিয়া লোড হচ্ছে এই কলামের উপরে আসবে। ঠিক আছে, এখন ধরো স্ল্যাবের উপরে যে ডেড লোডটা আছে সেই স্ল্যাবের উপরে ডেড লোডটাই মূলত এই কলামে আসবে।
এই স্ল্যাব ডিজাইন করার সময় তোমরা যে লাইভ লোডটা পাবা, সেই লাইভ লোডটাই মূলত হচ্ছে এই কলামের উপরে যাবে। এখন কলামের উপরের লোডটা তাহলে কিভাবে হিসাব হবে? কলামের উপরের লোডটা হিসাব করার জন্য ধরো আমি যদি ডেড লোড হিসাব করি, তাহলে এই কলামের উপরে যে ডেড লোডটা আসবে সেই ডেড লোডের পরিমাণ, এটার ভিতরে ডেড লোডের ভিতরে কি কি জিনিস থাকবে? একটা হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েট, একটা হচ্ছে ফ্লোর ফিনিশ, আর একটা হচ্ছে পার্টিশন ওয়াল। এখন ধরো এই সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল সহ এক একটা ভ্যালু পাওয়া গেল। তা আমি জাস্ট হিসাবে বোঝার সুবিধার জন্য কয়েকটা ভ্যালু ধরে নিচ্ছি। ধরো সেলফ ওয়েট হলো হচ্ছে 75, ফ্লোর ফিনিশ ধরলাম 20, পার্টিশন ওয়াল ধরলাম 55 অ্যাজ অ্যান এক্সাম্পল, বোঝার সুবিধার জন্য ক্যালকুলেশন করে যেটা আসবে তোমরা সেটাই ধরবা। এরপর হচ্ছে এই লোডটা কিসে আছে? পিএসএফ এ আছে, ঠিক আছে? এই পিএসএফ এর যে লোডটা আছে সেই লোডটাকে এরিয়া দ্বারা গুণ করতে হবে। কোন এরিয়া? সেটা হচ্ছে এই যে স্ল্যাবের যে এরিয়াটা আছে সেই স্ল্যাবের এরিয়া। তাহলে স্ল্যাবের দৈর্ঘ্য কত? এদিকে আছে 12 ফিট, এদিকে আছে 11 ফিট, 12 আর 11 হচ্ছে 23। তাহলে 23 গুণ হচ্ছে এদিকে আছে 10 ফিট আর এদিকে হচ্ছে 9 ফিট, তাহলে 19 ফিট। তাহলে এটা স্ল্যাবের এরিয়া পেয়ে গেলাম। এই স্ল্যাবের এরিয়া দ্বারা গুণ করলে পরে যে লোডটা পাওয়া যাবে সেই লোডটা পাওয়া যাবে হচ্ছে পাউন্ডে, এবং সেটা একটা ফ্লোরে। তো এটা যেহেতু চারতলা একটা স্ট্রাকচার বা বিল্ডিং, তাহলে থেকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে পরে এই কলামের মধ্যে যে ডেড লোডটা আছে সেই ডেড লোডটা পাওয়া যাবে। ঠিক আছে? এভাবে মূলত হচ্ছে এই কলামের মধ্যে ডেড লোড কিভাবে পাবো সেটা বের করব। ধরো যদি কারো এই কলাম হয় তাহলে ঠিক সেম প্রসেসে ট্রাইবিউটারি এরিয়া নিতে হবে। দেন এই লোডগুলো যেহেতু স্ল্যাব থেকে আসবে তাই এই লোডগুলো একই রকমই থাকবে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে, শুধু এরিয়া গুলো চেঞ্জ হবে। ঠিক আছে? এক একটা কলামের ক্ষেত্রে এরিয়া এক এক রকম হবে। এরপর আসে লাইভ লোড। ধরো স্ল্যাবের উপরে যে লাইভ লোডটা ছিল সেই লাইভ লোডটাই তো হচ্ছে কলামে আসবে। তো স্ল্যাবের লাইভ লোড যদি হয় অ্যাজ অ্যান এক্সাম্পল 63, তাহলে এটার সাথে এরিয়া গুণ দিতে হবে। যে ট্রাইবিউটারি এরিয়া হচ্ছে 23 ইন্টু 19 ইন্টু হচ্ছে 4 স্টোরি, এই জন্য 4 দ্বারা গুণ। বাস, তাহলে এই কলামের উপরে কতটুকু ডেড লোড এবং লাইভ লোড আসলো সেটা পেয়ে গেলাম। তো ডিজাইন করার জন্য আমরা সাধারণত ডেড লোড এবং লাইভ লোড ধরে হিসাব করেছি, সেই ডেড লোড এবং লাইভ লোড পাওয়া গেল। এছাড়াও আমাদের যেটা আছে সাধারণত একটা স্ট্রাকচারে আর্থকোয়াক লোড এবং উইন্ড লোড, দুই ধরনের লোড অ্যাপ্লাই হয়। তো আর্থকোয়াক এবং উইন্ড লোড করতে গেলে সেই ক্ষেত্রে সফটওয়্যার অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে। তো যেহেতু আমরা এখানে সফটওয়্যার অ্যাপ্লাই করতে পারছি না বা আমাদের এই কোর্সের মধ্যে সফটওয়্যারের ডিসকাশন ছিল না, তো এই জন্য যেটা করতে হবে যে আমরা এখানে আর্থকোয়াক লোড এবং উইন্ড লোডের ভ্যালুগুলো আসলে সফটওয়্যার দিয়ে ক্যালকুলেশন করব না, একটা ভ্যালু অ্যাজিউম করে দিব। মানে আমাদের হিসাবটাকে বোঝার জন্য যে ধরে নিলাম যে এই ভ্যালুটা সফটওয়্যার থেকে পাওয়া গিয়েছে। তো এই ভ্যালুটা আসলে কতটুকু হবে? আর্থকোয়াকের ক্ষেত্রে 30 থেকে 40% লোড ধরবা, এর ভিতরে যে কোনো একটা ভ্যালু ধরবা। এই 30 থেকে 40% হবে কার? এটা হচ্ছে ডেড লোড এবং লাইভ লোডের। ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, জাস্ট হিসাবের সুবিধার্থে। ডেড লোড প্লাস লাইভ লোডের 30 থেকে 40%। আর উইন্ড লোডের যে ভ্যালুটা ধরে নিবা সেই উইন্ড লোডের ভ্যালুটা হবে 20 থেকে 30% এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে জাস্ট আর্থকোয়াক লোড এবং উইন্ড লোডটা বের করলাম। এইভাবে আমরা একটা স্ট্রাকচারের কলাম ডিজাইন করার জন্য তার যে ডেড লোড, লাইভ লোড, আর্থকোয়াক লোড এবং উইন্ড লোড সেই ভ্যালুগুলো পেয়ে যাব। এই ভ্যালুগুলো পাওয়ার পরে এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশন করা, অর্থাৎ কম্বিনেশন গুলোর মাধ্যমে ডিজাইন লোড বের করা। তো এই ডিজাইন লোড বের করার কাজটাও মূলত করতে হবে হচ্ছে বিএনবিসি তে কিছু কম্বিনেশন দেওয়া আছে, যে কম্বিনেশন গুলো ব্যবহার করে মূলত প্র্যাকটিক্যালি ডিজাইন করা হয়ে থাকে। তো বিএনবিসি এর চ্যাপ্টার 6 পার্ট 2 তে পার্ট 2 চ্যাপ্টার পার্ট 6 চ্যাপ্টার 2 হবে। তো চ্যাপ্টার 2 তে এখানে হচ্ছে 2.7.3, এখানে স্ট্রেংথ ডিজাইন মেথড, এটাতে কিছু কম্বিনেশন দেওয়া আছে। এখানে 1 থেকে 7টা কম্বিনেশন দেওয়া আছে। এই 7টা কম্বিনেশন গুলো ব্যবহার করে কম্বিনেশনের মাধ্যমে যে ভ্যালুটা সবচাইতে বড় হবে সেই ভ্যালুটাই হবে হচ্ছে পিইউ এর ভ্যালু। ঠিক আছে? এগুলো থেকে আমরা পাবো হচ্ছে পিইউ এর ভ্যালু।
এখন এটার ভিতরে এফ এর ভ্যালুটা লাগবে না। এখানে এফ, এইচ, আর কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো ধারা মিনিং কি তোমরা একটু ভিতর থেকে স্টাডি করে নিবা। আমি যা শুধু বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি যে কম্বিনেশনে এফ, টি, এইচ, আর এই ভ্যালুগুলো তোমাদের ইউজ করতে হবে না এটা ছাড়া, অর্থাৎ ধরে নিবা যে এটা হচ্ছে জিরো। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে জিরো ধরে নিয়ে বাদ বাকি তাহলে থাকলো কি এটা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, আর 0.5 ইনটু রুফ লাইভ লোড। এল আর দ্বারা বোঝাচ্ছে রুফ লাইভ। এটার ভিতরে আর লাগবে না। এল এবং পয়েন্ট বা ডব্লিউ ধারা বোঝাচ্ছে উইন্ড লোড, ডি ধারা বোঝাচ্ছে ডেড লোড, এল ধারা বোঝায় লাইভ লোড, আর ই ধারা বোঝায় হচ্ছে আর্থওয়ার্ক লোড। তো এখানেও এইচ লাগবে না, এখানেও এইচ লাগবে না। তো এখানে যে কম্বিনেশন গুলো আছে এই কম্বিনেশন গুলো ব্যবহার করে তোমরা পি ইউ এর ভ্যালু ক্যালকুলেশন করবে, এবং এটার ভিতরে সবচাইতে যেটা ম্যাক্সিমাম হবে সেই ম্যাক্সিমাম পি ইউ এর ভ্যালুটা ধরে দেন কলামকে ডিজাইন করতে হবে। এই গেল হচ্ছে কলামের ডিজাইন। কলামের ডিজাইন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি শিখেছি প্র্যাকটিক্যালি ভাবেই ডিজাইন হয়, থিওরিটিক্যালিও সেম প্রসেস। এভাবে ডিজাইন করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুটিং এর ডিজাইন। তো ফুটিং এর ডিজাইনের ক্ষেত্রে যেটা হবে যে ফুটিং ডিজাইন করার জন্য যে ডেট গুলো মানে লোড গুলো আসে, যেমন কলামের লোডটাই বেসিক্যালি ফুটিং এর উপরে যাবে। তো কলাম ক্যাল ডিজাইন করার সময় তোমরা যে ডেড লোডটা ধরেছিলা, লাইভ লোড ধরেছিলা, সেই ডেড লোড এবং লাইভ লোডটাই মূলত ফুটিং ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবং কলাম ডিজাইন করার ক্ষেত্রে এই যে কম্বিনেশন গুলো থেকে যে পি ইউ এর ভ্যালুটা পাবা, এই পি ইউ এর ভ্যালুটাই কিন্তু পরবর্তীতে ফুটিং ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তার মানে এই কম্বিনেশন গুলো একবার ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন কলাম ডিজাইন করি তখন কিন্তু স্ল্যাবের লোড নিয়েছিলাম, অর্থাৎ স্ল্যাবের লোড কলামের উপরে এসেছিল, এই জন্য স্ল্যাবের সেলফ ওয়েট নেওয়া হয়েছিল। কিন্তু যখন ফুটিং ডিজাইন করা হবে তখন ফুটিং ডিজাইনের সময় কলামের যে সেলফ ওয়েটটা সেই সেলফ ওয়েটটা কিন্তু এই ডেড লোডের সাথে যুক্ত হবে। ঠিক আছে, তো ধরো কলাম ডিজাইন করার করার সময় তোমরা ডিজাইন করা হয়ে গেলে তোমরা কলামের সাইজ পেয়ে যাবে, সেই সাইজ থেকে কলামের একটা সেলফ ওয়েট বের করতে হবে। সেই সেলফ ওয়েটটা যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা ডেড লোডের সাথে যোগ করে দিলে তোমরা হচ্ছে ফুটিং এর ডেড লোড পেয়ে যাবে। আর লাইভ লোডের ভ্যালু, আর্টওয়ার্ক লোডের ভ্যালু, উইন্ড লোডের ভ্যালু, এগুলো হচ্ছে কলামের যে লোডটা পাওয়া যাবে সেটাই ফুটিং ডিজাইনের জন্য সেম হবে। দেন ফুটিং এর লোড গুলো পেয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে ফুটিংটা ডিজাইন করবা। তো যেটা বলছিলাম যে একটা গ্রুপে যদি 6 জন বা 7 জন মেম্বার যে কজনে থাকুক, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এক একটা করে কলাম ডিজাইন করতে হবে, একজনকে একাধিক করার প্রয়োজন নাই। বাট কে কোনটা করবে সেটা ভাগ করে নেবে, সেই ক্ষেত্রে লোডের ট্রাইবিউটারি এরিয়া গুলো চেঞ্জ হবে। এছাড়া আদার যে প্রপার্টিজ গুলো আছে যেমন কংক্রিটের প্রপার্টিজ, স্টিলের প্রপার্টিজ, সয়েল প্রপার্টিজ, এরপর হচ্ছে কি বলে অকুপেন্সি ক্যাটাগরি, অন্যান্য সবকিছু সেম থাকবে। ঠিক আছে, সবগুলো ক্যালকুলেশন প্রসেস সেম থাকবে, শুধুমাত্র ট্রাইবিউটারি এরিয়া চেঞ্জ হবে। আর ট্রাইবিউটারি এরিয়া চেঞ্জ হওয়া মানে টোটাল লোড চেঞ্জ হওয়া, লোড চেঞ্জ হওয়া মানে কলাম এবং ফুটিং এর সাইজ সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। এইভাবে মূলত হচ্ছে একটা গ্রুপের যারা আছে সবাই মিলে ফুল একটা বিল্ডিং এর স্ল্যাব এবং হচ্ছে কলাম এবং ফুটিং এর ডিজাইন করবা। সবগুলো কলামের ফুটিং, স্ল্যাব, কলাম এবং ফুটিং ডিজাইন হয়ে গেলে দেন এগুলো ডিটেইলিং করতে হবে। ঠিক আছে, তো ডিটেইলিং গুলো করার ক্ষেত্রে যে যেটা কাজ করেছো সেটাই ডিটেইলিং করবা এবং সেটা অটোক্যাডের মাধ্যমে। দেন পরবর্তীতে সবগুলোকে মিলিয়ে একটা ফাইলে কম্পাইল করতে হবে। যেমন ধরো তুমি এখানে 6টা কলাম ডিজাইন করেছো, 6 জনের 6 ধরনের ডিটেইলিং আসছে, দেন সবগুলোকে একটা ফাইলে নিয়ে আসতে হবে। তো এইভাবে পুরো ডিজাইনটা, অর্থাৎ এরকম একটা প্ল্যান, 4 তলা বিল্ডিং এর ফুল ডিজাইনটা কমপ্লিট হবে। এই ডিজাইনটা তোমরা হচ্ছে হার্ড কপিতে সাবমিট করবা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট হবে, এবং পাশাপাশি বিএলসি তেও সাবমিট করতে হবে। বিএলসি তে আমি যে যে অপশনটা দেখিয়ে দিয়েছি তোমাদের সাবমিশন অপশন, এখানে অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন, এখানে এটাকে সাবমিট করতে হবে সফট কপিটাকে, আর হার্ড কপিটাকে এই কভার পেজ দিয়ে দেন হচ্ছে সাবমিট করবা। এটা টাইমলাইন হচ্ছে 2 সপ্তাহ। 2 সপ্তাহ যদি হয় তাহলে আগামী সপ্তাহের যে ক্লাসটা থাকে তোমাদের, অর্থাৎ 1 তারিখ, 1 তারিখ হচ্ছে ডেডলাইন। এই ডেডলাইনের মধ্যে তোমাদেরকে এটাকে জমা দিতে হবে। এবং লোডের স্যার যে 1 তারিখ বিষয়টা যে বলছিলাম, লোডের যে বিষয়টা বলছিলাম সেই লোডের বিষয়টাও বিএনবিসি তে এই 2 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা আছে। সেই 2 নম্বর চ্যাপ্টারে এটাকে থেকে নিজেরা একটু দেখে নিবা। এটা শুরুর দিকেই আছে, একটা
একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে। একটু দেখাচ্ছি আমি। মূলত বিএনবিসি সবকিছু তোমাদের পড়ার প্রয়োজন নাই, তোমাদের এখন মেইনলি যেটা কাজে লাগবে এই যে ডেড লোড, এখান থেকে তোমার ফ্লোর ফিনিশের ভ্যালুগুলো হিসাব করে নিবা, ওয়েট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এটাকে ভালো করে পড়বা। আর পরবর্তীতে আর একটা অপশন দেওয়া আছে যে লাইভ লোড। লাইভ লোডের ভিতরে কোন ধরনের স্ট্রাকচারে কি পরিমাণে লোড যাবে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং অর্থাৎ রেসিডেন্সিয়াল যদি হয় তাহলে কেমন লোড, তারপর হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিং হলে কেমন লোড, তার এরপর হচ্ছে কি বলে আবার হসপিটাল বিল্ডিং হলে কেমন লোড, আবার একটা কি বলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কোন লোকেশনে কি পরিমাণে লোড আসে সেই লোডের ভ্যালুগুলোকে দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে বিএনবিসি থেকে চুজ করে নিতে হবে, চুজ সঠিকভাবে করতে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ডিজাইন ভুল হয়ে যাবে। তো এইভাবে মূলত একটা টোটাল স্ট্রাকচারের ডিজাইনকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার কোশ্চেন তো আছে। বলো। স্যার কোশ্চেন হচ্ছে প্রথমে যে যারা যারা করবে তাদের এই সাবমিটের যে আমি যে ফাইল তৈরি করবো ওর উপরে কি আইডি লেখা থাকবে? আর অবশ্যই অবশ্যই আইডি লেখা থাকবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কাজ করবে এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভাবে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ একটা গ্রুপের জন্য ডাটাগুলো সেম, প্ল্যান সেম, কিন্তু এক একজন যেহেতু এক একটা কলাম করবে, এক একটা ফুটিং করবে, তার মানে তার কভার পেজের উপর আইডি লেখা থাকতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ফাইল সাবমিট করতে হবে, স্যার একটা তাহলে গ্রুপের জন্য একটা ফাইল না। স্যার একটা গ্রুপ মানে সবারটা কি একজনে দিবে নাকি সবারটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগবে? সবারটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দিবে, দিস ইজ প্রসেস। স্যার মনে কর যেমন আমি 1 নাম্বার কলাম করলাম, আরেকজন 2 নাম্বার, এখন ওই প্ল্যানের সাথে আমি শুধু 1 নাম্বারটা অ্যাড করে দিয়ে দেবো, আর আমার ডিটেইলিংসটা আলাদা থাকবে। হ্যাঁ, আমি বলি, যেমন ধরো তোমাদের গ্রুপে 6 জন আছে, তুমি ধরো একটা কলাম করলা, স্ল্যাব করলা, তারপরে হচ্ছে ফুটিং করলা, তুমি তোমার ডিটেইলিং গুলো দেখাবো সবার প্রথমে, ঠিক আছে? এরপরে লাস্টের পেজে সেটাকে কম্পাইল করে সবারটা সহ মিলে যে একটা ডিটেইলিং, সেই ডিটেইলিং দেখাবা, শুধুমাত্র ওই লাস্টের ওই ডিটেইলিংটা সবার জন্য সেম হবে, ঠিক আছে? অর্থাৎ কম্বাইন করে যে ডিটেইলিংটা হবে, এছাড়া বাদ বাকি শুরুর দিকের যত ক্যালকুলেশন আছে সেটা ইন্ডিভিজুয়াল হবে, শুধুমাত্র স্যার কম্বাইন ডিটেইলিং কিভাবে হয়? একটা বিল্ডিং এ 10টা কলাম আছে, এখন 10টা কলামের ডিটেইলিং কি আলাদা আলাদা হয় নাকি একসাথে হয়? স্যার একসাথেই হয়। তাহলে একসাথে দিবা। কিন্তু স্যার এ, আমি 1 নাম্বারটা করলাম, আরেকজন 2 নাম্বারটা, তাহলে এই দুইটার ভিতর কিভাবে কম্বাইন করে নিব? দুইটার ভিতরে কম্বাইন করা মানে একই পেজে দুইটা থাকবে। প্রথমত তুমি একটা কলাম ডিজাইন করে ডিটেইলিং দেখাইলা, তারপর আরেকজন একটা করলো, এরকম সবারটা নিয়ে একটা পেজে নিয়ে C1 C2 C3 কলাম আকারে সেটাকে দেখাবো। স্যার আর হচ্ছে হলো গিয়ে 1 তারিখে তো আমাদের এক্সাম আছে, প্রেজেন্টেশন আছে তার আগের দিন, তাহলে আমাদের এটা কি 1 তারিখে দিবেন নাকি তারা একটু বাড়ায় দিলে কি সুবিধা হতো? আমি আজকে দিলাম 17 তারিখ, 1 তারিখ পর্যন্ত তোমাদের 2 সপ্তাহ সময় আছে। এখন তুমি ওই 1 তারিখে একটা পরীক্ষার এক্সাম, আরেকটা পরীক্ষা আছে, সেটার আগের দিন করবা নাকি আগে থেকে শেষ করে রাখবা, সেটা তোমার দায়িত্ব। স্যার তোমার এর আগেও তো 2টা কুইজ আছে মাঝখানে। তোমার যদি প্রবলেম থাকে তাহলে তুমি না করলেও চলবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। গ্রুপটা কিভাবে ক্রিয়েট হবে? কোনটা? গ্রুপটা স্যার? আচ্ছা, গ্রুপটা কিভাবে ক্রিয়েট হবে, গ্রুপটা অলরেডি আমি ক্রিয়েট করে দিয়েছি, এখানে বিএলসি তে ফাইল দেওয়া আছে যে C315 সেকশনের গ্রুপ লিস্ট। আমি যেভাবে গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি এই গ্রুপ অনুযায়ী কাজ করতে হবে। এটা মূলত স্টুডেন্ট আইডির সিকোয়েন্স অনুযায়ী করে দেওয়া আছে, ঠিক আছে? এখন একটা গ্রুপে 6 জন বা 7 জন করে মেম্বার আছে, যে যে গ্রুপে যে কজন মেম্বার আছে সেই কজন মিলেই কাজটা করতে হবে। ধরো একটা গ্রুপের ভিতরে 7 জন আছে, এখন এমন হতে পারে যে ওই গ্রুপে একজন ক্লাসে আসে না বা ইনঅ্যাক্টিভ, সে কাজ করে নাই, সে কাজ না করলে তারটা ফাঁকা থাকবে, কারণ সে ফাইল জমা দিতে পারতেছে না, কারণ সবার ক্যালকুলেশন আলাদা আলাদা।
করতেছো, যার 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 পরিশ্রমের ফলে শেষে শিখবে এবং সে তার পরিশ্রমের ফলে মার্ক পাবে। এমন করার কোনো সুযোগ নাই যে একটা গ্রুপের ভিতরে একজন কাজ করবে আর বাদ বাকি সবাই মার্ক পাবে, এরকম কোনো সুযোগ নেই। সো তোমাদের টাস্ক দেওয়া আছে, কি করতে হবে সেটা তোমরা জানো। তাহলে প্ল্যান করার কাজ, গ্রুপ লিস্ট যেহেতু দেওয়া আছে, কে কোন ধরনের বিল্ডিং ডিজাইন করবা, প্ল্যান কিভাবে করবা, সেটা নিজেরা মিলে আলোচনা করে শুরু থেকে কাজ শুরু করে দাও এখন থেকে, যেন পরবর্তীতে গিয়ে তোমাদের কাজ করতে সুবিধা হয়। পরবর্তীতে কোনো ধরনের এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না, কারণ সেমিস্টারের শেষের দিকে চাপ থাকেই, ল্যাব ফাইনালের চাপ, প্রেজেন্টেশনের চাপ, অ্যাসাইনমেন্টের চাপ, এগুলো অ্যাজ ইউজুয়াল কমন বিষয়। এগুলো তোমরা অলরেডি অভ্যস্ত হয়েই 3 বছর শেষ করে চতুর্থ বছরে আছো, সরি 3-2 তে আছো এখন, তোমাদের প্রায় 3 বছর শেষের দিকে। এই সেমিস্টারে সবচেয়ে বেশি চাপ পড়তেছে। যে সেমিস্টার যায় সেটা কঠিনই থাকে, যেটা শেষ হয়ে যায় ওটাই সহজ থাকে। এরপরে সেমিস্টার দেখবে আরো কঠিন, ফাইনাল ইয়ারে যখন যাবা তখন ঘুমানোর টাইম পাবা না। স্যার তাহলে আজকের জন্য ক্লাস এখানেই শেষ? সেটা তো তুমি ডিসাইড করবা না, তাই না? ডিসাইড তো আমি করব। না স্যার, আমি একটু বাইরে যাব তো সেজন্য বলছিলাম। তুমি তো বাহিরেই আছো। না স্যার, আমি বাসায় আছি স্যার। তাহলে তোমার বাইরে যাওয়ার দরকার কি? বাইরে তো ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, অন্য বাইরে কারো গেলাম লাগছে, যাইস না। আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন ব্রেইনস্টর্মিং করতে হবে তোমাদের এই ব্যাপারে, তোমাদের কাজগুলো কিভাবে করতে হবে সবকিছু ডিসিশন কিন্তু তোমাদেরই আসবে, কারণ নলেজের উপরে কিন্তু 10 মার্কস আছে। সো এই নলেজটা কিভাবে গ্যাদার করবা, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তাহলে আহ, আমাদের প্রেজেন্টেশন রিলেটেড আলোচনা এখানেই। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের বিএলসি তে আরেকটা অপশন আছে, ফাইনাল এক্সামের এখানে একটা কোর্সের ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, যেটা তোমার প্রতি সেমিস্টারের শেষের দিকে মূলত ফিল আপ করে থাকো। তো ক্লাসের শেষে যে কোনো সময়, অবশ্যই এই সপ্তাহের ভিতরে, এখানে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, দেখো ফিডব্যাক ফর্ম এ, মানে এই সেকশনের জন্য এটা। এই ফিডব্যাক ফর্মটা তোমরা অবশ্যই ফিল আপ করে দেবা, এটা যেন কারো মিস না হয়। আর আজকের আলোচনা এই পর্যন্তই শেষ। নতুন করে কোনো ডিটেলসে যাব না, আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল যেটা আলোচনা করছিলাম সেটা মূলত ক্লাসে শেষ করব। এই জন্য আজকে প্রেজেন্টেশনের বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারা চ্যাট বক্সে তোমাদের স্টুডেন্ট আইডিটা লিখে দাও, এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করে দিব। স্যার আমার গ্রুপে তো স্যার দেখতেছি একজন মেম্বার অ্যাবসেন্ট, তো স্যার ও বাদই তাহলে স্যার আমরা বাদবাকিগুলো কাজ করব এরকম? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে স্যার। মানে একটা গ্রুপে যদি 3 জন থাকে, বেসিক্যালি কাজ তো সবাইকেই করতে হবে, তাই না? জি স্যার। ইন্ডিভিজুয়াল টাস্ক। তো সেই ক্ষেত্রে যে কজন থাকে সেই কজনকে কাজ করতে হবে, আর একজন অ্যাবসেন্ট হিসেবে থাকবে, তার মার্কটা 0 হিসেবে কনসিডার হবে। স্যার আর অ্যাসাইনমেন্ট কি সবগুলো মার্কস করে আমরা অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে ওখানে জমা করব, নাকি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে যতটুকু করছে ও তার আইডি ওয়াইজ বিএলসি তে জমা করব? হ্যাঁ, যে যতটুকু করেছো তার আইডি ওয়াইজ বিলস দিয়ে দিবা। সবগুলো দিলে তো ধরো সবারই একই ফাইল হয়ে যাবে, একই গ্রুপের। জি স্যার, থ্যাংক ইউ। মানে গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন আলাপ আলোচনা করে, মানে একটা জিনিস ডিসিশন নেওয়ার জন্য যেটা সুবিধা হয়, এই ডিসিশন গুলো যেন নিতে পারো। তারপরে দেখা যাচ্ছে একজন হয়তো একটা জিনিস বুঝে, আরেকজন আরেকটা জিনিস বুঝে না, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যেন এই ধারণাগুলো ক্লিয়ার করা যায়। স্যার অন্য গ্রুপের সাথে ডিসকাশন করা যাবে না স্যার? সেটা করা যাবে, ডিসকাশন তুমি যে কারোর সাথেই করতে পারো, এমনকি গ্রুপের বাইরে অন্য কারোর সাথে কথা বলতে পারো, আলোচনা করতে কোনো বাধা নেই। কিন্তু মানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একটা গ্রুপের সেম হবে। মানে ধরো একটা গ্রুপের একজন রেসিডেন্সিয়াল করলো আর একজন ফ্যাক্টরি করলো, এরকম করা যাবে না।
তুমি ধরো বাহিরের একজনের কাছ থেকে শিখে এসে তুমি এটাতে অ্যাপ্লাই করলা, করো, সমস্যা নেই। আমার দরকার হচ্ছে তুমি কাজ করেছো কিনা, বা তুমি কাজ করে কতটুকু বুঝেছো এবং বোঝার পরে সেটাকে প্রেজেন্ট করতে পেরেছো কিনা। দ্যাটস ইট। আচ্ছা, যদি কারো হাবিবুর রহমান হাত তুলেছে, কিছু বলতে চাচ্ছ? আর নিশাদ আমাকে স্যার নক দিছে স্যার, ও নাকি ঢুকতে পারতেছে না, এতক্ষণ ক্লাস ছিল ওর অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য। এতক্ষণ মানে ক্লাস তো আমি শুরু করছি প্রায় কত মিনিট, 40 মিনিট হয়ে গেছে, তো এতক্ষণের তা ভিতরে ঢুকতে পারে নাই? আগে স্যার জয়েন ছিল স্যার, এই বের হয়ে গেছে, এখন আর ঢুকতে নাকি পারতেছে না স্যার, কি করা যায় তাহলে স্যার এটা? আচ্ছা ঠিক আছে, আইডিটা লিখে দাও। জি স্যার ঠিক আছে। আচ্ছা, যাদের আইডি লেখা হয়ে গেছে তারা চাইলে লিভ নিতে পারো। তবে স্যার আমরা আমাদের বিল্ডিং এর পারপাস থাকবে, কিন্তু হচ্ছে আমাদের একজন আমরা একটা কলাম নিয়ে কাজ করবো। হ্যাঁ, এবং ওই কলামের নিচে যে ফুটিংটা, ওই ফুটিংটাও সে ডিজাইন করবে। মানে ধরো তুমি কলাম ডিজাইন করলে একটা, আর ফুটিং ডিজাইন করলে অন্য পজিশনের, এরকম যেন না হয়। জি স্যার, বুঝতে পারছি। স্যার